ইউরোপীয় বণিকদের আগমন ও প্রত্যাবর্তনকাল। পর্তুগিজ। পর্তুগিজরা ভারতে এসেছিল ১৪৯৮ খ্রিস্টাব্দে এবং ফিরে গিয়েছিল প্রত্যাবর্তনকাল ১৯৬১ খ্রিস্টাব্দে। ওলন্দাজ। ওলন্দাজরা ভারতে এসেছিল ১৬০২ খ্রিস্টাব্দে এবং ১৭৯৫ খ্রিস্টাব্দে ফিরে গিয়েছিল। ডেনেমাররা ১৬১৬ খ্রিস্টাব্দে এসেছিল এবং ১৮৫৪ খ্রিস্টাব্দে ভারত ত্যাগ করেছিল। ইংরেজরা ১৬০০ খ্রিস্টাব্দে ভারতে এসেছিল এবং ১৯৪৭ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে ছিল। ফরাসি ১৬৬৪ খ্রিস্টাব্দে ভারতে এসেছিল। পর্তুগিজ ১৪৮৭ খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক বার্থলোমিউ দিয়াজ আফ্রিকা দক্ষিণে উত্তর মাসা অন্তরীপ ক্যাপ অফ গুড হোপ প্রদক্ষিণ করে ভারতে আসার জলপথের সন্ধান দেন। এক্ষেত্রে তিনি সাফল্য লাভে ব্যর্থ হন। পরবর্তীকালে তার এক দুঃসাহসিক নাবিক ভাস্কো দা গামা পর্তুগালের রাজার অনুমতি নিয়ে ১৪৯৭ খ্রিস্টাব্দে ৮ জুলাই রাজধানী লিসবন থেকে ভারতবর্ষের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ৪টি বাণিজ্য তরী নিয়ে ভাস্কো দা গামা অন্তর্মাসা অন্তরীপ হয়ে ১৪৯৮ খ্রিস্টাব্দে ১৭ই মে মতান্তরে ২১শে মে ভারতের পশ্চিম উপকূলের মালাবারের দক্ষিণে কালিকট বন্দরে উপস্থিত হন। ভাস্কো দা গামার নিজের জাহাজের নাম ছিল কন্টেস্কো। ভাস্কো দা গামার ভারত আগমনকালে মালাবারের কালিকটে হিন্দু রাজা ছিলেন জামোরিন। ১৫০০ খ্রিস্টাব্দে দ্বিতীয় পর্তুগিজ নাবিক পেড্রো আলভারেজ কেব্রাল কালিকটের রাজা জামোরিনের অনুমতিক্রমে সর্বপ্রথম পর্তুগিজ বাণিজ্য কুটি নির্মাণ করেন। কালিকট ও কোচিনের রাজাদের দ্বন্দ্বের সুযোগে ১৫০২ খ্রিস্টাব্দে ২০টি মতান্তর ১৩টি বাণিজ্য তরী সহযোগী ভাস্কো দা গামা দ্বিতীয়বার কালিকট আক্রমণ করে জামোরিনকে পরাস্ত করেন এবং পশ্চিম ভারতে প্রথম পর্তুগিজ বাণিজ্য কুটির পত্তন ঘটান। ১৫০৫ খ্রিস্টাব্দে ফ্রান্সিসকো ডি আলমিডা ভারতে প্রথম পর্তুগিজ শাসনকর্তা বা গভর্নর হিসাবে নিযুক্ত হয়ে কোচিন, কানানর প্রভৃতি স্থানে দুর্গ নির্মাণ করেন। আলমিডার পর ১৫০৯ খ্রিস্টাব্দে আলফানসো ডি আলবুকার্ক ভারতে পর্তুগিজ শাসকরূপে গভর্নর নিযুক্ত হন। ইনি হলেন প্রাচ্য দেশে পর্তুগিজ আধিপত্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। ইতিহাসবিদদের মতে তার আগমনের সঙ্গে সঙ্গে ভারতে ইউরোপের বণিক সাম্রাজ্যবাদের পর্ব শুরু হয়। ১৫১০ খ্রিস্টাব্দে আলবুকার্ক বিজাপুরের সুলতানের কাছ থেকে গোয়া দখল করেন এবং গোয়া প্রাচ্য দেশে পর্তুগিজ শক্তির প্রধান কেন্দ্রে পরিণত হয়। ১৫১০ খ্রিস্টাব্দে আলবুকার্ক বিজাপুরের সুলতানের কাছ থেকে গোয়া দখল করেন এবং গোয়া প্রাচ্য দেশে পর্তুগিজ শক্তির প্রধান কেন্দ্রে পরিণত হয়। আলবুকার্কের সাম্রাজ্য নীতি নীল জল নীতি ব্লু ওয়াটার পলিসি নামে পরিচিত। মতান্তর এই নীতির প্রবক্তা হলেন ফ্রান্সিসকো ডি আলমিডা। পর্তুগিজদের ভারতে উল্লেখযোগ্য বাণিজ্যগুলি হল গোয়া, দমন, চোল, বোম্বাই, দিউ, সুরাট, সলসেট, বেসিন, কোচিন, কালিকট, কুইলন, মছলিপত্তম, মেগাপত্তনম, সান্টম প্রভৃতি। পর্তুগিজদের
বাংলার বাণিজ্য কেন্দ্রগুলি হলো পর্তুগিজদের বাংলা বাণিজ্য কেন্দ্রগুলি হলো হুগলি, সন্দ্বীপ, সপ্তগ্রাম, চট্টগ্রাম। বাংলার চট্টগ্রাম বন্দরটি পর্তুগিজদের কাছে বৃহৎ বন্দর বা পোর্টো গ্র্যান্ডি নামে পরিচিত ছিল। আলবুকার্কের উল্লেখযোগ্য সমর অভিযানগুলি হলো মালাক্কা, অরমুজ, সিংহল। ভারতে পর্তুগিজ শাসক নিনো দা কুনহা পর্তুগিজদের ভারতীয় রাজধানী কোচিন থেকে গোয়াতে স্থানান্তরিত করেন। তখন থেকে গোয়া ভারতের পর্তুগিজ উপনিবেশগুলির রাজধানীতে পরিণত হয়। মুঘল সম্রাট আকবর গুজরাট বিজয়কালে পর্তুগিজদের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ ঘটে। ১৬৬২ খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহানের নির্দেশে বাংলার সুবাদার কাসেম আলী খাঁ পর্তুগিজদের হুগলি ও চট্টগ্রাম থেকে উৎখাত করেন। মুঘল সম্রাট আকবর গুজরাটের বিজয়কালে পর্তুগিজদের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ ঘটে। ১৬৩২ খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহানের নির্দেশে বাংলার সুবাদার কাসেম আলী খাঁ পর্তুগিজদের হুগলি ও চট্টগ্রাম থেকে উৎখাত করেন। ১৭০৯ খ্রিস্টাব্দে সলসেট ও বেসিন পর্তুগিজদের হস্তচ্যুত হলেও গোয়া দমন-দিউতে তাদের অধিকার বজায় রাখতে সক্ষম হয়। ১৯৬১ খ্রিস্টাব্দে স্বাধীন ভারত সরকার গোয়া দমন-দিউ অধিকার করে ভারতে পর্তুগিজ শাসনের অবসান ঘটায়। পর্তুগিজদের মধ্যে আলবুকার সর্বপ্রথম ভারতে সাম্রাজ্য স্থাপনের পরিকল্পনা করেন। ভারতে সর্বপ্রথম আলু, কাঁচা লঙ্কা, তামাক চাষ, ছাপাখানার প্রবর্তন করেন পর্তুগিজরা। পর্তুগিজদের প্রথম রাজধানী ছিল দক্ষিণ ভারতের কোচিন। ভারতে পর্তুগিজদের প্রথম রাজধানী ছিল দক্ষিণ ভারতের কোচিন। ভারতে সর্বপ্রথম ঔষধি গাছ নিয়ে বৈজ্ঞানিক গবেষণা চালান পর্তুগিজরা। পর্তুগিজ জলদস্যুগণ হারমাদ নামে পরিচিত। যে ক্যাম্পোজ এর হিস্ট্রি অফ দ্য পর্তুগিজ ইন বেঙ্গল ও কবি মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল শীর্ষক গ্রন্থে এদের উল্লেখ পাওয়া যায়। ডাচ বা ওলন্দাজ ইউরোপের উত্তর উপকূলে যে দেশটি অবস্থিত তার নাম হলো হল্যান্ড বা নেদারল্যান্ড। এই দেশের অধিবাসীরা ডাচ বা ওলন্দাজ নামে পরিচিত। বাংলা ভাষায় ওলন্দাজ শব্দের উৎপত্তি পর্তুগিজ শব্দ হলান্দেজ থেকে। ১৬০২ খ্রিস্টাব্দে ওলন্দাজরা ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফ দি নেদারল্যান্ড নামে একটি কোম্পানি গঠন করেন। ওলন্দাজদের প্রধান লক্ষ্য ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার মশলা দ্বীপগুলি। ১৫৯৫ খ্রিস্টাব্দে প্রথম উত্তম আশা অন্তরীপ হয়ে ওলন্দাজরা বাণিজ্য জাহাজ করে ভারতবর্ষে এসেছিলেন। ভারতে ওলন্দাজ বাণিজ্য কুঠির মধ্যে উল্লেখযোগ্য হল পুলিকট, সুরাট, নেগাপত্তনম, কোচিন, চুচুড়া, কাশিমবাজার, বরাহনগর, পাটনা, বালেশ্বর প্রভৃতি। ভারত থেকে ওলন্দাজদের রপ্তানি বাণিজ্যকৃত দ্রব্যগুলি হল নীল, রেশম, পশম, তুলা, সোরা, আফিম, চাল ইত্যাদি। ১৬০৫ খ্রিস্টাব্দে ওলন্দাজরা প্রথম বাণিজ্য কুঠি তৈরি করেছিলেন মুসলিপত্তনমে। ওলন্দাজরা বাংলা চুচুড়াতে কোট গুস্তা ভিউজ নির্মাণ করেন। প্রায় সমগ্র সপ্তদশ শতাব্দী জুড়ে ওলন্দাজ বণিকরা প্রাচ্যের মশলা বাণিজ্যের উপর একচেটিয়া আধিপত্য কায়েম করেছিল। সুরাট বন্দরের মধ্য দিয়ে ওলন্দাজ বণিকরা মধ্য ভারতে উৎপাদিত নীল এবং বাংলা, বিহার, গুজরাট ও করমণ্ডল উপকূল থেকে সুতিবস্ত্র, কাঁচা
রেশম, তুলা, সোরা, আফিম প্রভৃতি রপ্তানি করত। প্রাচ্য দেশে ওলন্দাজদের বাণিজ্যিক স্বার্থ রক্ষার জন্য ওলন্দাজ সরকার যে বিজ্ঞ ব্যক্তিকে ওলন্দাজ উপনিবেশের শাসনকর্তা হিসাবে নিযুক্ত করেন তিনি হলেন জ্যান পিটার কহেন। কহেনের পরবর্তী শাসনকর্তা ভ্যান গোয়েন্স দক্ষিণ ভারতে পর্তুগিজ আধিপত্য চূর্ণ করেন। 1759 খ্রিস্টাব্দে বিদারার নৌযুদ্ধে 1759 খ্রিস্টাব্দে বিদারা নৌযুদ্ধে ইংরেজ নৌবহর ওলন্দাজ নৌবহরকে বিধ্বস্ত করলে ভারতে ওলন্দাজ উপনিবেশ স্থাপনে আশা বিলীন হয়ে যায়। 1795 খ্রিস্টাব্দে ইংরেজরা চূড়ান্তভাবে ওলন্দাজ বণিকদের ভারত থেকে বিতাড়িত করে। উত্তর ইউরোপে ডেনমার্কের অধিবাসীরা ভারতের ডেনমার্ক নামে পরিচিত। উত্তর ইউরোপের ডেনমার্কের অধিবাসীরা ভারতে ডেনমার্ক নামে পরিচিত। তারা ছিলেন সমুদ্র প্রবণ ভাইকিং জাতির বংশধর। 1616 খ্রিস্টাব্দে ডেনমার্ক বণিকরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেন। 1617 খ্রিস্টাব্দে ডেনমার্করা ভারতে বাণিজ্য করতে আসে। দক্ষিণ ভারতের ট্রাঙ্কুবারে 1620 খ্রিস্টাব্দে এবং হুগলি জেলার শ্রীরামপুরে 1752 খ্রিস্টাব্দে তারা বাণিজ্য কুঠি স্থাপন করে। 1845 খ্রিস্টাব্দে এরা তেমনভাবে বাণিজ্যিক সাফল্য না পাওয়ায় তাদের কুঠিগুলি ইংরেজদের কাছে বিক্রি করে এদের ছেড়ে চলে যায়। ইংরেজ 16 শতকে ব্রিটিশ সামুদ্রিক অভিযানকারী ফ্রান্সিস ডেক ও র্যাফল ফিচ ভারত প্রদক্ষিণ করে স্বদেশে প্রত্যাবর্তন করে প্রাচ্যের বিপুল ঐশ্বর্য ও ব্যবসা বাণিজ্যের কথা প্রচার করলে ইংরেজ বণিকরা বাণিজ্যে আগ্রহী হয়। প্রাচ্য দেশে বাণিজ্যের জন্য 1599 খ্রিস্টাব্দে মার্চেন্ট অ্যাডভেঞ্চারাস নামে একটি বণিক সংঘ স্থাপিত হয় এবং রানী এলিজাবেথের কাছে অনুমোদন যুক্ত সনদ প্রার্থনা করে। 1600 খ্রিস্টাব্দে প্রথম লন্ডনে প্রতিষ্ঠিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পূর্ণ নাম হল দ্য গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্টস অফ লন্ডন ট্রেডিং ইন্টু দ্য ইস্ট ইন্ডিয়া। 1600 খ্রিস্টাব্দের 31 ডিসেম্বর লন্ডনের 218 জন বণিক সহযোগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রানী এলিজাবেথের কাছে 15 বছরের জন্য প্রাচ্য দেশে একচেটিয়া বাণিজ্যের অধিকার লাভ করে। লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে ইংল্যান্ডের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ভারতে বাণিজ্যের জন্য দি ইংলিশ কোম্পানি ট্রেডিং টু দি ইস্ট ইন্ডিজ নামক কোম্পানি গঠন করেন। এই বণিক সংঘটি সাধারণত ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচিত। 1708 খ্রিস্টাব্দে লন্ডনের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুটি সংযুক্ত হয়ে দ্য লিমিটেড কোম্পানি অফ মার্চেন্টস অফ ইংল্যান্ড ট্রেডিং টু দি ইস্ট ইন্ডিজ নামক নতুন কোম্পানি গঠিত হয়। এই সংযুক্ত কোম্পানি কালক্রমে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। এই নবগঠিত কোম্পানিটির কার্যকরী পরিষদটি একজন শাসনকর্তা ও 24 জন সদস্য দ্বারা গঠিত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে জেমস ল্যাঙ্কাস্টারের নেতৃত্বে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে বাণিজ্যিক অভিযান পাঠায়। 1608 খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতে সরকারিভাবে প্রথম বাণিজ্য কুঠি স্থাপনে উদ্যোগী হয় পশ্চিম ভারতের সুরাটে। এই উদ্দেশ্যে
ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স ইংল্যান্ড প্রথম ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স ইংল্যান্ড রাজ প্রথম জেমসের দূতরূপে সুপারিশপত্র নিয়ে মুঘল সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে আগ্রায় ১৬০৯ খ্রিস্টাব্দে এপ্রিল মাস সাক্ষাৎ করেন। মুঘল মুঘল সম্রাট জাহাঙ্গীর প্রাথমিকভাবে অনুমতি দিলেও পর্তুগিজ বাণিজ্যের বিরোধিতায় তা প্রত্যাবর্তন করে নেন। ১৬১২ খ্রিস্টাব্দে সুরাটের নিকট সোয়ালি নৌযুদ্ধে ব্রিটিশ সেনাপতি ক্যাপ্টেন থমাস বেস্ট পর্তুগিজদের পরাজিত করেন। এর ফলস্বরূপ মুঘল সম্রাট জাহাঙ্গীর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে বাণিজ্য কুঠি নির্মাণের আদেশ সম্বলিত ফরমান দেন ১৬১৩ খ্রিস্টাব্দে। ১৬১৩ খ্রিস্টাব্দে ভারতে সুরাটে ইংরেজদের সর্বপ্রথম বাণিজ্য কুঠি স্থাপিত হয়। ১৬৮৭ খ্রিস্টাব্দে প্রথম সুরাটই ছিল কোম্পানির প্রধান বাণিজ্য কেন্দ্র। ১৬৬৭ খ্রিস্টাব্দ পর্যন্ত সুরাটই কোম্পানির প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল। জাহাঙ্গীরের দরবারে ক্যাপ্টেন হকিন্স ইংলিশ খান নামে পরিচিত ছিলেন। ১৬১৫ খ্রিস্টাব্দে স্যার টমাস রো ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হিসেবে মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন এবং মুঘল সম্রাটের কাছ থেকে কিছু বাণিজ্যিক সুবিধা লাভের প্রার্থনা করেন। তিনি জাহাঙ্গীরের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি না করতে পারলেও মুঘল সাম্রাজ্যের মধ্যে কয়েকটি কারখানা সহ কিছু বাণিজ্যিক সুবিধা লাভ করেন। স্যার টমাস রো গান বোট কূটনীতি অবলম্বন করেন। ১৬১৯ খ্রিস্টাব্দে মধ্যকালীন সময়ে সুরাট, আগ্রা, আহমদনগর, ব্রোচ প্রভৃতি স্থানে ইংরেজ বাণিজ্য কুঠি স্থাপিত হয়। ১৬১১ খ্রিস্টাব্দে ভারত দক্ষিণ পূর্ব উপকূলে গোলকুন্ডায় অবস্থিত মছলিপত্তনমে ইংরেজরা ব্যবসা বাণিজ্য শুরু করলেও ১৬১৬ খ্রিস্টাব্দে মছলিপত্তনমে দক্ষিণ ভারতে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করেন। ১৬৩৩ খ্রিস্টাব্দে পূর্ব ভারতের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করে উড়িষ্যার হরিহরপুর বালেশ্বরে। ১৬৩৩ খ্রিস্টাব্দে পূর্ব ভারতের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করেন উড়িষ্যার হরিহরপুর ও বালেশ্বরে। ১৬৩৯ খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানির কর্মচারী ফ্রান্সিস ডে চন্দ্রগিরির রাজার কাছ থেকে মাদ্রাজ, চেন্নাই ইজারা নেন এবং সেখানে ফোর্ট উইলিয়াম সেন্ট জর্জ নামে একটি দুর্গ নির্মাণ করেন। ১৬৩৯ খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানির কর্মচারী ফ্রান্সিস ডে চন্দ্রগিরির রাজার কাছ থেকে মাদ্রাজ, চেন্নাই ইজারা নেন এবং সেখানে ফোর্ট সেন্ট জর্জ নামে একটি দুর্গ নির্মাণ করেন। ১৬৬১ খ্রিস্টাব্দে বাংলা শাসনকর্তা শাহ সুজার কাছ থেকে কোম্পানি বার্ষিক ৩,০০০ টাকার বিনিময়ে সর্বপ্রথম বাংলার হুগলিতে বাণিজ্যের অধিকার লাভ করেন। ১৬৫১ খ্রিস্টাব্দে বাংলার শাসনকর্তা শাহ সুজার কাছ থেকে কোম্পানি বার্ষিক ৩,০০০ টাকার বিনিময়ে সর্বপ্রথম বাংলার হুগলিতে বাণিজ্যের অধিকার লাভ করে। এছাড়া কাশিম বাজারেও ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য কেন্দ্র নির্মাণ করে। ১৬৬১ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস পর্তুগিজ রাজকন্যা ক্যাথারিন ব্রাগাঞ্জাকে বিবাহ করলে পর্তুগালের রাজা তাকে যৌতুক হিসাবে বোম্বাই শহরটি প্রদান করেন। ১৬৬১ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস পর্তুগিজ রাজকন্যা ক্যাথারিন ব্রাগাঞ্জাকে বিবাহ করলে পর্তুগালের রাজা তাকে যৌতুক হিসেবে বোম্বাই শহরটি প্রদান করেন। রাজা দ্বিতীয় চার্লস বোম্বাই বন্দর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বার্ষিক ১০ পাউন্ড খাজনায় ১৬৬৮ খ্রিস্টাব্দে রাজা দ্বিতীয় চার্লস বোম্বাই বন্দর
ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বার্ষিক 10 পাউন্ড খাজনায় 1668 খ্রিস্টাব্দে বন্দোবস্ত করে দেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শায়েস্তা খাঁ 1672 খ্রিস্টাব্দ ও ঔরঙ্গজেবের 1680 খ্রিস্টাব্দ কাছ থেকে বাণিজ্যিক ফরমান লাভ করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শায়েস্তা খাঁর কাছ থেকে 1672 খ্রিস্টাব্দে এবং ঔরঙ্গজেবের কাছ থেকে 1680 খ্রিস্টাব্দে বাণিজ্যিক ফরমান লাভ করে। 1687 খ্রিস্টাব্দে ব্রিটিশদের কাছে পশ্চিম ভারতের সুরাট অপেক্ষা বোম্বাই বন্দরের গুরুত্ব বৃদ্ধি পায় ও এটি প্রধান বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। 1690 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব বোম্বাইয়ের গভর্নর স্যার জন চাইল্ডকে ভারত থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। 1690 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব বোম্বাইয়ের গভর্নর স্যার জন চাইল্ডকে ভারত থেকে বহিষ্কার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। কারণ তিনি একদল হজ যাত্রীকে থেকে লুটপাট করেছিলেন ওই কারণে। 1690 খ্রিস্টাব্দে জব চার্নক গঙ্গার পূর্ব তীরে সুতানুটি গ্রামে একটি বাণিজ্য কুঠি নির্মাণ করেন। সুতানুটি, গোবিন্দপুর, কলিকাতা এই 3টি গ্রাম নিয়ে আজকের কলকাতা মহানগরী গড়ে উঠেছে। জব চার্নক ছিলেন এই নগরীর প্রতিষ্ঠাতা। 1696 খ্রিস্টাব্দে মতান্তর সদস্য ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামানুসারে তথাকথিত গোবিন্দপুরে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয়। এই দুর্গটি ছিল এখনকার কয়লাঘাট এলাকায়। পরে নতুন ফোর্ট উইলিয়াম দুর্গটি তৈরি হয় বর্তমান ময়দান অঞ্চলে। 1715 খ্রিস্টাব্দে দুর্গটির নির্মাণ কার্য শেষ হয়। এর প্রথম স্থপতি এবং গভর্নর ছিলেন স্যার চার্লস আয়ার। 1699 খ্রিস্টাব্দে 1698 খ্রিস্টাব্দে 10 নভেম্বর ইংরেজ বণিকরা বার্ষিক 1200 টাকা খাজনার বিনিময়ে কলকাতার জমিদার সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের কাছ থেকে মুঘল সরকারের অনুমোদনক্রমে সুতানুটি, গোবিন্দপুর ও কলিকাতায় গ্রামের জমিদারি স্বত্ব কিনে নেয়। 1700 খ্রিস্টাব্দে বাংলা প্রেসিডেন্সির মর্যাদা লাভ করেছিল। 1715 খ্রিস্টাব্দে জন সুরম্যানের নেতৃত্বে একটি প্রতিদ্বন্দ্বী দল উপহার সহ মুঘল বাদশাহ ফার্কশিয়ারের দরবারে হাজির হন। কথিত আছে সুরম্যানের সহকারী ডাক্তার উইলিয়াম হ্যামিল্টন নামক ইংরেজ চিকিৎসক সম্রাট ফার্কশিয়ারকে কঠিন রোগ থেকে মুক্ত করা উপহার স্বরূপ 1770 খ্রিস্টাব্দে সম্রাট কোম্পানিকে বার্ষিক 3000 টাকার বিনিময়ে বিনা শুল্কে বাণিজ্যের অধিকার প্রদান করেন, যা ফার্কশিয়ার ফরমান নামে পরিচিত। ঐতিহাসিক রবার্ট ওর্মে 1717 খ্রিস্টাব্দে বাদশাহী ফরমানকে ভারতের কোম্পানির মহাসনদ দ্য ম্যাগনা কার্টা অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম বলে অভিহিত করেন। ফরাসি ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বশেষে আসে ফরাসিরাই। 1664 খ্রিস্টাব্দে ফরাসি রাজা চতুর্দশ লুই এর অর্থসচিব কোলবার্টের উদ্যোগে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। ফরাসি অর্থমন্ত্রী কোলবার্ট ছিলেন মার্কেন্টাইলবাদী অর্থনীতির একজন ব্যক্তি। 1667 খ্রিস্টাব্দে ফ্রাঁসোয়া ক্যারনের নেতৃত্বে একটি ফরাসি অভিযান ভারতের অভিমুখে অগ্রসর হয়। 1618 খ্রিস্টাব্দে তিনি সুরাটে সর্বপ্রথম ফরাসি বাণিজ্য কুঠি স্থাপন করেন। 1669 খ্রিস্টাব্দে মুসুলিপত্তনমে দ্বিতীয় ফরাসি বাণিজ্য কুঠি নির্মিত হয়। 1673 খ্রিস্টাব্দে ফ্রাঁসোয়া 1673 খ্রিস্টাব্দে ফ্রাঁসোয়া মার্টিন নামে ফরাসি বলিকন্ড পুরমের মুসলিম
মুসলিম সুলতানের কাছ থেকে মাদ্রাজের প্রায় ১৩০ কিমি দক্ষিণে একটি ছোট গ্রামের ইজারা নিয়ে ফরাসিরা পন্ডিচেরি বর্তমান পুদুচেরি নগরে প্রতিষ্ঠা করে। ১৬৭৪ খ্রিস্টাব্দে পন্ডিচেরির দায়িত্ব নেন ফ্রাঙ্কোয়েস মার্টিন। ১৬৭৪ খ্রিস্টাব্দে বাংলার সুবাদার শায়েস্তা খাঁ হুগলির চন্দনগড়ে ফরাসিদের বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি দেন। ভারতে অবস্থিত কয়েকটি প্রধান বাণিজ্য কুঠি হলো সুরাট, মুসলিপত্তনম, পন্ডিচেরি, চন্দননগর, মাহে, কারিকল প্রভৃতি। ১৭২০ খ্রিস্টাব্দে জুন মাসে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুনর্গঠিত হয়। লেনোয়ার ডুমাস নামক ফরাসি শাসনকর্তারা এই ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন। ১৭২১ খ্রিস্টাব্দে মরিশাস দ্বীপ, ১৭২৫ খ্রিস্টাব্দে মালাবার উপকূলের মাহে বন্দর, ১৭৩৯ খ্রিস্টাব্দে কারিকল দখল করে ফরাসিরা বাণিজ্য কুঠি স্থাপন করেন। ফরাসি গভর্নর ডুপ্লে ভারতে সাম্রাজ্য স্থাপনের পরিকল্পনা করে। ফরাসি গভর্নর ডুপ্লে ভারতে সাম্রাজ্য স্থাপনের পরিকল্পনা করেন। ১৭৩১ খ্রিস্টাব্দে যোসেফ ডুপ্লে চন্দননগরের শাসনকর্তা নিযুক্ত হয়ে ভারতে আসেন। ১৭৪২ খ্রিস্টাব্দে তিনি পন্ডিচেরির গভর্নর নিযুক্ত হন। ১৭৬০ খ্রিস্টাব্দে বন্দিবাস বা ওয়ান্ডিয়াসের যুদ্ধে ফরাসিরা ইংরেজদের কাছে পরাজিত হলে ভারতে ফরাসি প্রাধান্য চিরতরে বিনষ্ট হয়। অন্যান্য জাতি। অষ্টাদশ শতকে বেলজিয়ামের কিছু বণিক অস্ট্রেন্ড কোম্পানি নামে একটি কোম্পানি গঠন করেন। বর্তমানে ব্যারাকপুরের নিকট বাঁকি বাজারে এই কোম্পানির কুঠি স্থাপিত হয়। ১৭২২ খ্রিস্টাব্দে ফ্লান্ডার্সের বণিকরা অস্ট্রেন্ড কোম্পানি এর প্রতিষ্ঠাতা করেছিলেন। অস্ট্রো জার্মান বণিকদের অস্ট্রীয় বলা হয়। বাংলার সুবাদার মোর্শেদ কুলি খাঁ ইউরোপীয় বণিকদের ব্যবসা বাণিজ্যের আর্থিক গুরুত্ব উপলব্ধি করে এই জার্মান কোম্পানিকে বাংলায় ব্যবসা করার অনুমতি দেন। এ ব্যাপারে ওলন্দাজ ও ইংরেজদের আপত্তি তিনি কর্ণপাত করেননি। এক নজরে বিভিন্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও তাদের প্রতিষ্ঠাকাল ১৬০০ খ্রিস্টাব্দ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। দেশ হচ্ছে ইংল্যান্ড ও লন্ডন। বাণিজ্য কুঠি সুরাট, আহমেদাবাদ, ব্রোচ, আগ্রা, মুসলিপত্তনম, মাদ্রাজ, বালেশ্বর, পাটনা, কাসিম বাজার, কলকাতা, বোম্বাই ইত্যাদি। ১৬০২ খ্রিস্টাব্দে ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফ দ্য নেদারল্যান্ডস। দেশ হচ্ছে আমস্টারডাম বা হল্যান্ড। পুলিকট, সুরাট, মেঘাপত্তনম, কোচিন, চুঁচুড়া, কাসিমবাজার, বরাহনগর, পাটনা, বালেশ্বর প্রভৃতি। ১৬১৬ খ্রিস্টাব্দে দিনেমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডেনমার্ক, ট্রাঙ্কুবার বা শ্রীরামপুর। ১৬২৮ খ্রিস্টাব্দে পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাদ্রিজ বা পর্তুগাল, গোয়া, দমন, চোল। বাণিজ্য কুঠিগুলি হলো ভারতের মধ্যে বোম্বাই, দিউ, সুরাট, সল্টলেক বেসিন, কোচিন, কালিকট, কুইলন, মুসলিপত্তনম, মেঘাপত্তনম, সান্টোর, হুগলি, সন্দ্বীপ, সপ্তগ্রাম, চট্টগ্রাম প্রভৃতি। ১৬৬৪ খ্রিস্টাব্দে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্যারিস বা ফ্রান্স, সুরাট, মুসলিপত্তনম, পন্ডিচেরি, চন্দননগর, মাহে, কারিকল প্রভৃতি। ১৭৩১ খ্রিস্টাব্দে সুইডিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গথেনবুর্গ, সুইডেন। ১৭৫৫ খ্রিস্টাব্দে অস্ট্রিয়ান ইস্ট ইন্ডিয়া কোম্পানি অস্ট্রেড এবং ত্রিয়েস্তো, অস্ট্রিয়া। দক্ষিণ ভারতে ইঙ্গ-ফরাসি প্রতিদ্বন্দ্বিতা।
অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে ইংরেজ ও ফরাসি এই দুই বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী দক্ষিণ ভারতে রাজনৈতিক প্রাধান্য লাভের জন্য সংগ্রামে অবতীর্ণ হয়। ইউরোপীয়রা করমণ্ডল উপকূলে নামকরণ করেন কর্ণাটক বা কর্ণাট। অস্ট্রিয়া উত্তরাধিকার যুদ্ধ ১৭৪০ থেকে ১৭৪৮ খ্রিস্টাব্দ ও ইউরোপের বর্ষব্যাপী যুদ্ধ ১৭৫৬ থেকে ১৭৬৩ এর প্রভাবে ভারতেও ইঙ্গ-ফরাসি প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ ১৭৪০ খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার রাজা ও পবিত্র রোমান সম্রাট ষষ্ঠ চার্লসের মৃত্যু ঘটলে অস্ট্রিয়ার সিংহাসনের উত্তরাধিকারকে কেন্দ্র করে ইউরোপ উত্তাল হয়ে ওঠে। কারণ স্যালিক আইন অনুসারে কোনো স্ত্রীলোক অস্ট্রিয়ার সিংহাসনের উত্তরাধিকারিণী হতে পারত না। অথচ অপুত্রক ষষ্ঠ চার্লসের ২৩ বছর বয়সী মেয়ে মারিয়া থেরেসার অস্ট্রিয়ার সিংহাসনের দাবিকে অগ্রাহ্য করে প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফেডারিক অস্ট্রিয়ার সাইলেসিয়া প্রদেশটি দখল করলে অস্ট্রিয়ার উত্তরাধিকারকে কেন্দ্র করে শুরু হয় অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে উত্তরাধিকার যুদ্ধ। এই সময় ইংল্যান্ড অস্ট্রিয়াকে ও ফ্রান্স প্রাশিয়াকে সমর্থন করে। এই সময় অস্ট্রেলিয়া প্রাশিয়ার মধ্যে উত্তরাধিকার যুদ্ধ। এই সময় ইংল্যান্ড অস্ট্রিয়াকে ও ফ্রান্স প্রাশিয়াকে সমর্থন করে। প্রথম কর্ণাটকের যুদ্ধ, দ্য ফার্স্ট কর্ণাটিক ওয়ার ১৭৪৪ থেকে ১৭৪৮ খ্রিস্টাব্দ পর্যন্ত হয়। ১৭৪৪ খ্রিস্টাব্দে ইংরেজ সেনাপতি কমডোর বার্নেট হঠাৎ কয়েকটি ফরাসি যুদ্ধ জাহাজ দখল করেন। ফরাসি সেনাপতি ডুপ্লে তার প্রত্যুত্তর জানালে প্রথম কর্ণাটকের যুদ্ধ শুরু হয়। ১৭৪৬ খ্রিস্টাব্দে পন্ডিচেরির ফরাসি শাসনকর্তা ডুপ্লে অতি সহজে ইংরেজ বাণিজ্যিক ও সামরিক ঘাঁটি মাদ্রাজ দখল করেন। এ কাজে তিনি পন্ডিচেরির ফরাসি শাসক লা বুরদনের কাছে সাহায্য লাভ করেন। ডুপ্লে পন্ডিচেরির দক্ষিণে অপর ইংরেজ ঘাঁটি ফোর্ট সেন্ট ডেভিড আক্রমণ করেন, কিন্তু ইংরেজ সেনাপতি স্ট্রিঙ্গার লরেন্স এই আক্রমণ প্রতিহত করেন। প্রথম কর্ণাটকের যুদ্ধের সময় কর্ণাটকের নবাব ছিলেন আনোয়ার উদ্দিন। আনোয়ার উদ্দিনের পুত্র মোহাফেজ খাঁর নেতৃত্বে ১০,০০০ সৈন্যসহ ডুপ্লে তথা ফরাসিদের ২৫০ জন ইউরোপীয় এবং ৭৫০ জন ইউরোপীয় কৌশলে প্রশিক্ষিত ভারত সেনা বিরুদ্ধে মাইলাপুর ও সেন্ট থোমের যুদ্ধে অবতীর্ণ হয় এবং ফলস্বরূপ ফরাসি বাহিনী জয়যুক্ত হয়। ডুপ্লের উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি হয়। মাইলাপুরের এই যুদ্ধেই ছিল ভারতের স্থলযুদ্ধে ইউরোপীয়দের কাছে ভারতীয় শক্তির প্রথম পরাজয়। ইতিমধ্যে ১৭৪৮ খ্রিস্টাব্দে ইউরোপে এলা চ্যাপেল অথবা আইলা এক্স লা চ্যাপেল সন্ধির দ্বারা অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধের সমাপ্তি ঘটলে ভারতীয় ইঙ্গ-ফরাসি প্রত্যক্ষ সংঘাত আপাতত বন্ধ হয়। শতানুসারে মাদ্রাজ বন্দর ফরাসিরা ইংরেজ কোম্পানিকে প্রত্যাবর্তন করে। দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ, দ্য সেকেন্ড কর্ণাটিক ওয়ার ১৭৪৯ থেকে ১৭৫৪ খ্রিস্টাব্দ ১৭৪৯ থেকে নিয়ে ৫৪ পর্যন্ত। ১৭৪৮ খ্রিস্টাব্দে হায়দ্রাবাদের নিজাম আসফ ঝাঁর মৃত্যু ও ১৭৪৯ খ্রিস্টাব্দে কর্ণাটকের নবাব আনোয়ার উদ্দিনের মৃত্যুতে ইঙ্গ-ফরাসি প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পুনরায় এসে পড়ে। ডুপ্লে সর্বপ্রথম ভারতে পাপেট সিস্টেম চালু করেন। এ ব্যাপারে তিনি প্রথম কর্ণাটকের চাঁদা সাহেবকে
দোস্ত আলী জামাতা আরকোটের সিংহাসনে বসাতে মনস্থ করেন। হায়দ্রাবাদে নিজামের মৃত্যু হলে তার দ্বিতীয় পুত্র নাসির জং ও দৌহিত্র মোজাফফর জং এর মধ্যে এবং কর্ণাটকের নবাব দোস্ত আলীর মৃত্যু ঘটলে নিজাম মনোনীত শাসক আনোয়ার উদ্দিন ও দোস্ত আলীর জামাতা চাঁদ সাহেবের মধ্যে সিংহাসন নিয়ে গৃহ বিবাদ শুরু হয়। ১৪৪৯ খ্রিস্টাব্দে ভেলোরের কাছে আম্বুরগড়ের যুদ্ধে ফরাসি চাঁদা সাহেব মোজাফফর জং এর সম্মিলিত বাহিনী আনোয়ার উদ্দিনকে পরাজিত ও নিহত করে বড় ছেলে মোহাফেজ খাঁ বন্দী হন। আনোয়ার উদ্দিনের দ্বিতীয় পুত্র মোহাম্মদ আলী যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে ত্রিচিনোপল্লী দুর্গে আশ্রয় নেন ও প্রাণ রক্ষার ব্যবস্থা করেন। ইংরেজরা নাসির জং ও মোহাম্মদ আলীকে সঙ্গে নিয়ে একটি শক্তি জোট গঠন করেন। এভাবে দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধের সূত্রপাত হয়। ফরাসি সেনাপতি বুসি জিঞ্জি অধিকার করেন। ডুপ্লের মিত্র উদাপ্পার পাঠান নবাব নাসির জংকে হত্যা করেন ১৪৫০ খ্রিস্টাব্দে ১৬ই নভেম্বর। নাসির জং এর মৃত্যুর পর ডুপ্লে মোজাফফর জংকে হায়দ্রাবাদের নিজাম হিসাবে ঘোষণা করেন এবং চাঁদা সাহেব আর্কটের কর্ণাটক সিংহাসনে বসেন। হায়দ্রাবাদ যাত্রার পথে মোজাফফর জং নিহত হলে ১৭৫১ খ্রিস্টে বুসি আসফ ঝার পুত্র সরপত জংকে হায়দ্রাবাদের সিংহাসনে বসান। ইংরেজদের সংকটময় পরিস্থিতি থেকে যিনি ভাগ্য পরিবর্তনের সূচনা করেন তিনি হলেন রবার্ট ক্লাইভ। ক্লাইভ হঠাৎ কর্ণাটকের অরক্ষিত রাজধানী আরকোট দুর্গ দখল করে ফরাসি আক্রমণের বিরুদ্ধে ১৩টি দুর্গ রক্ষা করেন। ৫৩টি দুর্গ ৫৩ দিন দুর্গ রক্ষা করেন। রবার্ট ক্লাইভ হঠাৎ কর্ণাটকের অরক্ষিত রাজধানী আরকোট দুর্গ দখল করে ফরাসি আক্রমণের বিরুদ্ধে ৫৩ দিন দুর্গ রক্ষা করেন। ফরাসি আরকোট রক্ষায় অগ্রসর হলে সেই সুযোগে ইংরেজ বাহিনী ত্রিচিনোপল্লীর নিকটে শ্রীরঙ্গমে চাঁদা সাহেব ও ফরাসি সেনাপতি জেকুইস লকে আত্মসমর্পণে বাধ্য করে। মোহাম্মদ আলীর ষড়যন্ত্রে চাঁদা সাহেব তানজোরের সেনাপতির দ্বারা আক্রান্ত ও নিহত হন। এরপর ইংরেজ সমর্থকপুষ্ট মোহাম্মদ আলীর আখরোটের সিংহাসনে বসেন। আরকটের সিংহাসনে বসেন। ডুপ্লে এই বিপর্যয়ে হতাশ না হয়ে মহীশূরের রাজা ও মারাঠা দলপতি মুরারি রাওকে নিজ পক্ষে আনেন। যুগ্ম বাহিনীর সাহায্যার্থে তিনি পুনরায় ত্রিচিনোপল্লী অবরোধ করেন। ১৭৫৪ খ্রিস্টাব্দে ডুপ্লোকে স্বদেশ প্রত্যাবর্তনের আদেশ দেওয়া হয়। তার পদে গডে নামক এক ব্যক্তিকে নিয়োগ করা হয়। ডুপ্লের পরবর্তী ফরাসি গভর্নর গডে ১৭৭৫ খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানির সঙ্গে সন্ধি করেন এবং ভারতের দ্বিতীয় কর্ণাটক যুদ্ধের সমাপ্তি ঘটে। তৃতীয় কর্ণাটকের যুদ্ধ ১৭৫৫ থেকে ১৭৫৬ থেকে ১৭৬৩ পর্যন্ত। ১৭৫৬ খ্রিস্টাব্দে ইউরোপের সপ্তবর্ষের যুদ্ধ শুরু হলে এই যুদ্ধ উপলক্ষে ভারতেও ইঙ্গো-ফরাসি যুদ্ধ পুনরায় শুরু হয়। এই যুদ্ধ প্রথম পর্যায়ে বাংলায় হলেও দক্ষিণ ভারতে তৃতীয় কর্ণাটক যুদ্ধ ১৭৫৮ খ্রিস্টাব্দে এর পূর্বে শুরু হয়নি। সপ্তবর্ষব্যাপী যুদ্ধ ভারত ও উত্তর আমেরিকার মহাদেশের কানাডায় প্রাধান্য বিস্তার নিয়ে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে সুদীর্ঘ ৭ বছর ১৭৫৬ থেকে ১৭৬৩ ব্যাপী যে যুদ্ধ শুরু হয় তা সপ্তব্যাপী যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে এক পক্ষ ছিল ফ্রান্স,
অস্ট্রেলিয়া ও তাদের মিত্র শক্তিবর্গ, অপরদিকে ছিল প্রাশিয়া, ব্রিটেন ও তাদের মিত্র শক্তিবর্গ। অধ্যাপক কার্লটন হেজ একে বিশ্বযুদ্ধ বলে আখ্যা দেন। 1763 খ্রিস্টাব্দে প্যারিস শান্তি চুক্তি দ্বারা ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান ঘটে। দক্ষিণ ভারতে পন্ডিচেরিতে 1758 খ্রিস্টাব্দে এপ্রিলে নতুন ফরাসি গভর্নর কাউন্ট দ্য লালি উপস্থিত হলে ইংরেজ ফরাসি সংঘাত শুরু হয়। কাউন্ট লালিকে সহায়তা করার জন্য দ্য আস নামক এক ফরাসি সেনাপতি এক নৌবহর সহ করমণ্ডল উপকূলে আসেন। লালি ইংরেজ ঘাঁটি ফোর্ট সেন্ট ডেভিড দখল করেন 1798 খ্রিস্টাব্দে জুন মাসে। ইংরেজ সেনাপতি পকক এর কাছে ফরাসি সেনাপতি দ্য আস পরাজিত হয়ে ভারত ত্যাগ করেন। ক্লাইভের নির্দেশে ইংরেজ সেনাপতি কর্নেল ফোর্ড ফরাসিদের কাছ থেকে উত্তর সরকার দখল করেন। শেষ পর্যন্ত 1760 খ্রিস্টাব্দে বন্দিবাস বা ওয়ানডে যুদ্ধে ইংরেজ নৌসেনাপতি আয়রকুটের নিকট ফরাসি নৌসেনাপতি স্যার কাউন্ট আলী শোচনীয়ভাবে পরাস্ত হয়। বন্দিবাসের যুদ্ধে পরাজিত ফরাসিরা পন্ডিচেরিতে আশ্রয় নেন এবং ইংরেজ সেনাপতি আয়রকুট দক্ষিণে ফরাসি ঘাটে জিনজি ও মাহে অধিকার করে ও পরে পন্ডিচেরিও ইংরেজদের হাতে তুলে দিয়ে ফরাসিরা আত্মসমর্পণ করে। 1763 খ্রিস্টাব্দে প্যারিস সন্ধির মাধ্যমে সপ্তব্যাপী যুদ্ধের অবসান ঘটলে পন্ডিচেরি, মাহে, চন্দননগর, জিনজি প্রভৃতি স্থানগুলি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফরাসিদের ফিরিয়ে দেয় শুধুমাত্র বাণিজ্য করার শর্তে। প্যারিস সন্ধি দ্বারা রাজনৈতিক রঙ্গমঞ্চ থেকে ইংরেজদের চিরশত্রু ফরাসিদের চিরতরে প্রস্থান ঘটে। 1 নম্বরে ডুপ্লে পুরো নাম হচ্ছে জোসেফ ফ্রান্সিস ডুপ্লে। জন্মকাল 1697 খ্রিস্টাব্দ। তার পিতা ছিলেন ফরাসি শুল্ক বিভাগের একজন কর্মচারী। 1720 খ্রিস্টাব্দে তিনি পন্ডিচেরিতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরিতে যোগদান করেন। 1730 খ্রিস্টাব্দে তিনি চন্দননগরের ফরাসি কুঠির শাসনকর্তার পদে উন্নীত হন। 1741 খ্রিস্টাব্দে কোম্পানি তাকে ভারতের ফরাসি উপনিবেশের প্রধান শাসনকর্তার পদে উন্নতি করেন। ডুপ্লে ছিলেন একজন প্রতিভাবান, কল্পনাপ্রবণ রাজনীতিজ্ঞ, স্বদেশপ্রেমী, কূটনৈতিক বুদ্ধিসম্পন্ন, উচ্চাকাঙ্ক্ষী, তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তির অধিকারী, আত্মম্ভরী ও ঔদ্ধত্যপরায়ণ ব্যক্তি। সান্থোমের যুদ্ধ 1746 খ্রিস্টাব্দে হল ডুপ্লের রাজনৈতিক জীবন এক বিশেষ দিকচিহ্ন। দক্ষিণ ভারতে তিনি সর্বপ্রথম কিরানক প্রথা পাপেট সিস্টেম এর মাধ্যমে ফরাসি আধিপত্য বিস্তারের নীতি গ্রহণ করেন। তিনি আরকোট ও হায়দ্রাবাদের সিংহাসনে ফরাসিদের হাতের পুতুল হিসাবে চাঁদা সাহেব ও সলাবত জংকে বসান। ঐতিহাসিক ম্যালেসন এর মতে হিন্দুস্থানে ইউরোপীয় শক্তির আধিপত্য স্থাপনের সম্ভাবনা সর্বপ্রথম ডুপ্লে উপলব্ধি করেন। ডুপ্লের ব্যক্তিগত সচিব ছিলেন আনন্দরঙ্গ পিল্লাই। ডুপ্লের জীবনীকার ছিলেন আলফ্রেড মেরিনো মদনদয় আনন্দরঙ্গ পিল্লাই। 1754 খ্রিস্টাব্দে তাকে স্বদেশ প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া হয়। ডুপ্লেকে সাহায্যকারী ফরাসি নৌ সেনাপতিরা হলেন লা বোর্দনে, বুসি, জ্যাকুইস লোয়া প্রমুখ। 1763 খ্রিস্টাব্দে ডুপ্লের মৃত্যু হয়। ঐতিহাসিক পি.ই. রবার্টস এর মতে তার চূড়ান্ত পরাজয় সত্ত্বেও জোসেফ ডুপ্লে ভারতে ইতিহাসে এক অসাধারণ উজ্জ্বল ব্যক্তিত্ব হিসেবে বিরাজিত হয়ে রয়েছেন। ঐতিহাসিক পার্সিভালিসের মতে বারিধারার জীবনে শক্তি নয়, বন্যার তাণ্ডবের প্রাধান্য ডুপ্লের পরিকল্পনায় পরিলক্ষিত হয়।